শুধু এতটুকু জেনে নাও, ইটস মি জিয়ন জাংকুক। আমি একজন সাইকো, আর মানুষকে কষ্ট দেওয়াই আমার কাজ। সেটা আমার নেশা। আমি সেই নেশায় আসক্ত হয়ে গিয়েছি। রক্ত যদি তোমার রক্তে উন্মাদনা জাগায়, শিরায় আগুন ধরায়, মনকে প্রশান্তির মায়ায় জড়ায়, তাহলে খুন করা অন্যায় কিভাবে হয়? শিকারী তৃষ্ণা কি দোষের? যদি ধারালো অস্ত্রের ফাঁক গলে উষ্ণ রক্ত ঝরে, আর সেই দৃশ্য তোমার চোখে স্বর্গীয় সুখের অনুভূতি জাগায়, এখানে ভুল কোথায়? অন্ধকারে কৃষ্ণবর্ণে কোট পরিহিত পুরুষটি এক হাতে সিগারেট টানছে, চোখে অগ্নিময় আকাঙ্ক্ষা নিয়ে উচ্চারণ করলো সেই শব্দগুলো। কে হতে পারে এই জিয়ন জাংকুক? আমাদের মনে রহস্যই রয়ে গেল। আমেরিকার একটি নির্জন গলির দিকে এক নাগারে ছুটে চলেছে একটি মেয়ে নিজের প্রাণ বাঁচাতে। পেছনে একজন কালো হুডি পরা লোক তেড়ে আসছে মেয়েটির দিকে। মেয়েটির পরনে ছিল বিয়ের লেহেঙ্গা, কারণ মেয়েটির আজ বিয়ে ছিল। আসলে মেয়েটি 3 বছর যাবত একজনের সাথে প্রেম করে, আর আজ ধনী ছেলেকে দেখে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয় এই মেয়েটি। মেয়েটার কাছ থেকে ছেলেটি প্রতারণা পেয়ে তখন ছেলেটি নিজের হাত কেটে ফেলে। তখন কয়েকজন মানুষ ছেলেটিকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়, আর অনেক রক্তক্ষরণের জন্য ছেলেটা ঘুমায় চলে যায়। আসলে এই কিলারটা তার জন্যই মেয়েটিকে মারতে এসেছে, কারণ সে প্রতারণা একদম পছন্দ করে না। আর সেটা যখন হয় কোনো নারী, সে নারীদেরকে হেট করে। সেই কিলারের মতে নারীরা হলো বিষের মতো, আর আস্তে আস্তে সেটা মানুষকে মেরে ফেলে। মেয়েটা অন্ধকার গলিতে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে দপ করে মাটিতে বসে পড়ে। সে কি বাঁচতে পারবে এই কিলারের কাছ থেকে? তখনই মেয়েটির কানে বেশি আসে সেই লোকটির ভয়ঙ্কর শীষ বাজাতে বাজাতে তার দিকে এগিয়ে আসছে। তখন সেটা শুনে মেয়েটির বুকের ভেতর পাথর জমতে শুরু করে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই লোকটি তার পিঠে দাঁড়ালো ছুরি ডুবিয়ে দেয়। মেয়েটি সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল। তখনই পানির সুদের মতো রক্ত বেরিয়ে আসে মেয়েটির পিঠ থেকে। মেয়েটির আর্তনাদ শুনতে পেয়ে অন্যরকম শান্তি অনুভব করছে লোকটি। সে ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল। তার চোখে ছিল সেই অদম্য হিংস্রতা। সে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। তারপর মেয়েটির দিকে তাকিয়ে গাড় বাঁকা করে মেয়েটির গলায় এক গা বসিয়ে দেয়, আর বলতে শুরু করে, তোমরা নারীরা এত বিশালু কেন? আমরা পুরুষরা তো চাই তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে। নারী জাত মানেই প্রতারক, আর আমি হেট করি ওইসব নারীদেরকে যারা প্রথমে পুরুষকে ভালোবাসা শিখিয়ে তাদের ছেড়ে চলে যায়। আর ওই নারীদের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। বলেই লোকটি হাসিতে পেটে পড়ে, আর মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। এই নির্জন জায়গায় মেয়েটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না। মেয়েটি আস্তে আস্তে নিজের নিথর দেহটা ছেড়ে দেয়, আর লোকটি উচ্চ স্বরে হেসে উঠে দাঁড়ায়। তারপর পূর্বের মতো মুখে মাস্ক পরে হাঁটতে শুরু করে, আর শীষ বাজাতে বাজাতে চলে যায় জলদি বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দেবে। নয়তো সকালে ব্রেকিং নিউজটা শুনতে পারবে না যে। সে মানুষকে জানাতে চায় একটা প্রতারকের শাস্তি কেমন হওয়া উচিত। নিজেকে নিয়ে গর্ব করে হেঁটে চলে যায় সে। পরের দিন জাংকুকের একজন বন্ধু তাকে কল দেয়, আর তার নাম হলো মিঙ্গু। সে একজন সিআইডি অফিসার। আসলে জাংকুক জেনে বুঝে তার সাথে ফ্রেন্ডশিপ করে, কারণ সে শহরের সকল কেস তদন্ত করে। তার আন্ডারে এই সকল কেসগুলা তদন্ত হয়, আর জাংকুক তাকে হেল্প করার নাম করে। তার কাছ থেকে সকল কেসের বিষয়ে ইনফরমেশন নেয়। জাংকুক তার হাতে ফোন নিয়ে বসে আছে, কারণ সে জানে মিঙ্গু তাকে কল দিবে কাল রাতের কেসের বিষয়ে হেল্প করতে। তখনই মিঙ্গু কল করে, আর জাংকুক বাঁকা হেসে কলটা রিসিভ করে বলল, হ্যালো মিঙ্গু, বল কি খবর তোর? খবরটা তোর জানা উচিত, নিউজ দেখিসনি? এই জিয়ন জাংকুকের হাতে এত সময় নেই যে বসে বসে নিউজ দেখবে। আর কোনটা কথা বলছিস তুই? শহরে অনেক নিউজই তো হচ্ছে। জাংকুক, কাল রাতে আরেকটা মেয়ের লাশ পাওয়া গেছে। মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। শহরে দিন দিন খুন খারাপি বেড়েই চলেছে। তবে এবার একটা ক্লু পাওয়া গেছে সাইকোটার ব্যাপারে। এটা শুনে জাংকুকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে মিনগিউকে বলে, সেটা কি মিনগিউ? সরি দোস্ত, সেটা তো তোকে বলতে পারছি না। উপর থেকে অর্ডার এসেছে, এই ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। কোনো ব্যাপার না। আচ্ছা তাহলে রাখি, বাই। কলটা কেটে দিয়ে জাংকুক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে বাঁকা হাসে।
সে নিজের মাইন্ড পরিবর্তন করে ফেলে। এখন সে আমেরিকার কাজ শেষ করে দেশে ফিরে যাবে, যেই ভাবা সেই কাজ। সালটি 2018 জুলাইয়ের 3 তারিখ। রোদে উজ্জ্বল আলোয় একটি অচেনা মেয়ে রক্তমাখা শাড়িতে হাতে একটি ছুরি নিয়ে থানার গেটের সামনে এসে দাঁড়ালো। আচমকা এমন ভয়ানক দৃষ্টি দেখতে পেয়ে পাহারায় থাকা হাবিলদার আটকে উঠে দৌড়ে থানার ভেতরে গিয়ে পুলিশ অফিসার আমানকে ডেকে আনলেন। যখন পুলিশ অফিসারটি মেয়েটির সামনে এসে দাঁড়ালো, তখন সে বিস্ময়ে কুঞ্চিত হয়ে রইল। তারপর আতঙ্ক কণ্ঠে বলে উঠল, আমি জিয়ন জাংকুক চৌধুরীকে মেরে ফেলেছি বলেই মেয়েটি দপাস করে নিচে বসে পড়ল। তারপর আর কোনো কথা বলেনি, শুধু তার দুহাত মুষ্টিবদ্ধ করে পুলিশ অফিসারের দিকে বাড়িয়ে দিল, অর্থাৎ তাকে যেন গ্রেফতার করা হয়। অথচ তার সেই দুই হাত তরতর করে কাঁপছে। তাৎক্ষণিক মেয়েটিকে হাতকড়া পরিয়ে জেলের মধ্যে নিয়ে আসা হলো। পরবর্তীতে জানা গেল যে জাংকুক চৌধুরী এখনো মারা যায়নি, তিনি আইসিইউতে ভর্তি আছে। তবে তার অবস্থা এতটাই শোচনীয় যে বাঁচবে কিনা সেটা বলা মুশকিল। মেয়েটিকে দেখার দায়িত্ব পড়েছিল লিসা নামের একজন কম বয়সী পুলিশ কর্মকর্তার ওপর। লিসার ওপর থেকে নির্দেশ এসেছে যেন মেয়েটিকে কোনো প্রকার আঘাত বা জেরা করা না হয়, যেহেতু সে নিজেই এসে আত্মসমর্পণ করেছে। লিসা বুঝতে পারল না কেন একটি খুনি মেয়েকে এত সম্মান করা হচ্ছে। পরবর্তীতে লিসা জানতে পারল মেয়েটির নাম হলো তে, আর তে হলো শহরের সবচেয়ে ধনী বড়লোক কাই চৌধুরীর ছেলে জিয়ন জাংকুকের ওয়াইফ। লিসা এটা শুনে আরো অবাক হলো। তে যদি তার বউ হয় তাহলে সে নিজের স্বামীকে খুন করলো কেন, সেটা লিসা ভেবে পাচ্ছে না। সন্ধ্যা থেকে বেশ কয়েকবার লিসা মেয়েটিকে জেলে প্রবেশ করে নানা প্রশ্ন করেছে তেকে, কিন্তু তে মুখ ফুটে কিছু বলেনি। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তের কাছ থেকে। সে নড়াচড়াবিহীন এক স্থানে নিবদ্ধ হয়ে বসে আছে। মেয়েটিকে দেখে লিসার মনে হলো যেন এক জীবন্ত নিতর দেহ আছে, কিন্তু প্রাণ নেই। লিসা হয়তো কোনোভাবে মেয়েটির পরিস্থিতি বুঝতে পেরেছে, কারণ সে একজন মেয়ে। তাই নিজের রাগ সামলে কিছুটা নরম কণ্ঠে তেকে বলল, ম্যাডাম, আপনি ধীরে সুস্থে সব বলুন, কেন জাংকুক স্যারকে খুন করতে চাইলেন? লিসার এমন স্নেহময় বাক্য শুনে তে নিষ্পলক অসহায়ের মতো তাকিয়ে রইল। লিসা এবং তের আলাপের মাঝে পুলিশ অফিসার কয়েদখানায় প্রবেশ করলো। তিনি লিসার দিকে তাকিয়ে বলল, কত দূর কাজ হলো লিসা? জি স্যার, উনি স্বীকারোক্তি দিচ্ছেন। আমার লিসার কথা একটু মাথা ঝাঁকিয়ে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চোখ সংকুচিত করে ভারী কণ্ঠে বলল, বড় লোকের বউ হয়েও খুন করতে যাওয়ার কি দরকার ছিল? তাও কিনা নিজের স্বামীকে, নাকি পরক্রিয়ার কোনো কেস? তে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রাখে। তার এমন নিস্তব্ধতায় আমানে ভ্রু কুঞ্চিত হলো। সে ক্রুদ্ধ স্বরে লিসাকে নির্দেশ দিলেন, প্রত্যেকটি কথা রেকর্ড করবেন, হোক সে জিয়ন জাংকুকের ওয়াইফ। ছাড় দেওয়া যাবে না, যথেষ্ট সম্মান করা হচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে। পুলিশ অফিসারটি উত্তপ্ত শ্বাস ফেলে থেমে গেল, কিন্তু এর চেয়ে বেশি কিছু বলার সাহস করলো না সে। কারণ তেকে কিছু বলার অর্থ হলো তাকে চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা আছে। যত যাই বলো, সে জিয়ন জাংকুক চৌধুরীর বউ। পুলিশ অফিসারটি যাওয়ার জন্য প্রস্তুত নিতেই তে মুখ ফুটে বলল, ও কি বেঁচে আছে? তের প্রশ্নে আমার থমকে দাঁড়ালো। বিস্ময় ভরা চোখে পেছনে ফিরে বলল, কে? মিস্টার জিয়ন জাংকুক? হ্যাঁ। আপনার কি মনে হয় যেভাবে আঘাত করে ক্ষতবিক্ষত করেছেন তারপরও কি তার বেঁচে থাকার কথা? এই কথাতে মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। সহসা তার চোখ থেকে নিঃশব্দে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লিসা, ওনার মুখ থেকে বাকি কথা বের করুন, আমি রিপোর্টটা লিখে আসি। ওকে স্যার। পুলিশ অফিসারটি প্রস্থান করলো, কিন্তু তের অশ্রু দ্বারা থামবার নয়। সে এমন কিছু শুনতে প্রস্তুত ছিল না যাকে সে নিজের হাতে প্রাণাশয়ের চেষ্টায় আক্রমণ করেছিল। আজ তার জন্য বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তের মনে হচ্ছে যেন স্বামীকে সে আঘাত করে আসেনি, সে নিজেকেই ধ্বংস করে এসেছে। তের চোখ বেয়ে অজরে পানি পড়ছে। ম্যাডাম, কান্না করে কোনো লাভ হবে না। এখানে আপনার কান্নার কোনো কদর নেই। তার চেয়ে ভালো হবে আপনি ঘটনাটা খুলে বলুন। তে ডান হাতে উল্টো পাশে চোখের জল মুছে নিল। ভেতর থেকে উঠে আসা সব আবেগকে নিয়ন্ত্রণ করে বলল, জি। তে ডুব গেলে কণ্ঠস্বর পরিষ্কার করে নেয়। তারপর ধীরে ধীরে ঘটনার পুনরাবৃত্তি করতে শুরু করলো। ইন ফ্ল্যাশব্যাক। কিম নামজুন ঢাকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ। গত 24 বছর যাবৎ একটি খ্যাতনামা কলেজে বাংলা সাহিত্যের আলো ছড়াচ্ছেন। সহজ সরল নম্র ভদ্র এবং জ্ঞান গম্ভীর এই মানুষটি ঢাকার মধ্যে জেলে নিজের ঠিকানা গড়ে তুলেছেন। তার
তার স্ত্রী মিসেস জিন বেগম ধৈর্যের প্রতিমূর্তি, যিনি ঠান্ডা মাথায় সংসারটিকে পরম মমতায় আগলে রেখেছেন। তাদের দুই কন্যা কিম তেইয়ং ও কিম জিমিন, দুইজন যেন দুই ভিন্ন মেরুর প্রাণী। তের রূপ বর্ণনা করার মতো ভাষা নেই, যেন আকাশ থেকে নেমে আসা এক উজ্জ্বল নক্ষত্র, যার মুখমণ্ডলে মায়ায় মুগ্ধ হয়ে কেউ অনন্তের পথে হারিয়ে যেতে পারে। তাই তের মা তেকে সর্বদাই পর্দার আড়ালে রেখেছেন। তে নিজ মা বাবার প্রতি অগাধ শ্রদ্ধাশীল, বিনয়ী, ধর্মপরায়ণ, এমন এক মেয়ে যার মধ্যে শান্ত নদী প্রবাহ বহমান। জিন তেকে নিজের জীবনের মতো আগলে রেখেছেন। জানেন, অতিরিক্ত সৌন্দর্য যেমন আশীর্বাদ, তেমনি তা অভিশাপও বটে। এই রূপ যেন তের জীবনে কোনো প্রকার বাধার সৃষ্টি না করে, সেই জন্য জিন চিরকাল তের রূপকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন। অন্যদিকে জিমিন স্বভাবতই উচ্ছল চঞ্চল, সে কোনো নিয়ম কানুন মানা তোয়াক্কাই করে না। কাই চৌধুরী শহরের প্রভাবশালী অভিজাতদের মধ্যে প্রথম সারির নাম আছে তার। ধন সম্পদের ভান্ডার এবং ক্ষমতার দাপট নিয়ে বিশাল সাম্রাজ্যের মালিক তিনি। তিনি ছিলেন বিশাল প্রভাবশালী একজন মানুষ। তার ছোট পুত্র হলেন ইউনো। এতদিন ধরে সে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান জিওন টেক্সটাইল কোম্পানি পরিচালনা করে আসছিল। কাই চৌধুরীর বড় পুত্র হলো জিওন জাংকুক চৌধুরী, যার বুদ্ধিমত্তা ও দৃঢ়তা ছোটবেলা থেকেই তাকে অনেক আলাদা করে তুলেছে সবার মাঝে। জাংকুকের জীবনে একটি গভীর ক্ষত হলো তার মা চলে যাওয়া। মাত্র 3 বছর বয়সে তার মা হঠাৎ ঘর ছেড়ে চলে যায়। কেন যান সেটা আজও রহস্য রয়ে গেল তার কাছে। কিন্তু তার পিতা তাকে বুঝিয়েছিলেন যে তার মা অন্য কারোর হাত ধরে পালিয়ে গিয়েছে। তার মা হলো ওয়াইয়েন। তার বাবা তাকে বলেছে তার মা তার ম্যানেজারের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, যার দরুন পরে তার সাথে সে পালিয়ে যায়। এরপর থেকে জাংকুক একজন রোবটে পরিণত হয়। সে মানুষকে ভালোবাসতে ভুলে যায়। সে মনে করে ভালোবাসা হলো বিষময়। এরপর থেকে জাংকুক নারীদেরকে ঘৃণা করতে শুরু করে। তারপর সে 8 বছর বয়সে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এবং নিজেকে বিশাল সাম্রাজ্যের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করে। আজ বহু বছর পর জাংকুক দেশে ফিরে আসবে। জিওন টেক্সটাইল কোম্পানির আসল অধিকারী সে। নিজের হাতে আবারও নিজের সাম্রাজ্যের হাল ধরতে ফিরছে জিওন জাংকুক চৌধুরী, এক আত্মপতীয় জেদ নিয়ে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নামার মুহূর্তে জাংকুক একটি গভীর নিঃশ্বাস নিল। দীর্ঘ বছর পর সে নিজের দেশের মাটিতে পা রেখেছে। সেই পরিচিত বাতাস বুকের ভেতর টেনে নিল সে। আকাশে মিশে থাকা সোনালির আলোর আভা। একবার চারপাশে চোখ বুলিয়ে নিল জাংকুক। অনেক শান্তি লাগছে। দেশের হাওয়া, দেশের মাটি, সবকিছুতেই যেন অনেক শান্তি। বিমানের সিঁড়ি দিয়ে নামতেই তার বডিগার্ডরা নীরবে তার পেছনে দাঁড়িয়ে পড়ল। তার পরনে ছিল একটি কালো ওভারকোট, ভেতরে কালো শার্ট এবং কালো প্যান্ট, হাতে ঝকঝকে সোনার ঘড়ি, চুলগুলো গা চুই চুই। তার মুখে ফুটে উঠেছে অনন্য এক আকর্ষণ, যে কেউ দেখলে জাংকুকের উপর ফিদা হয়ে যেতে পারে। সুঠাম দেহ, তার উপর আবার জিম করা বডি, উফ মারাত্মক। যে কেউ জাংকুককে দেখলে ফিদা হয়ে যাবে তার উপর। তার গলার এক সাইডে মাঝারি সাইজের একটি প্রজাপতির ট্যাটু আঁকা আছে। এতে যেন তার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। বিমানবন্দরে উপস্থিত সকলের দৃষ্টি জাংকুকের ওপর আটকে গেল। সবাই কেন যেন জাংকুকের দিকে বারবার তাকাচ্ছিল, বিশেষ করে মেয়েরা। অন্যদিকে চৌধুরী বাড়িতে পরিবেশের অদ্ভুত উল্লাস বিরাজ করছে। চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ, কারণ আজ যে জাংকুক ফিরে আসছে বাড়িতে। ওয়েলকাম মাই সান। কেমন আছিস আমার বাবা জান? এটা বলে কাই চৌধুরী জাংকুকের পিঠে চাপড় দিয়ে জানান দেন যে তার বাবা তাকে দেখে আজকে কতটা হ্যাপি হয়েছে। জাংকুক একটু মৃদু হাসে, তারপর পরিবারের সাথে আলিঙ্গন করে তার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। রাতে জিওন কাই জাংকুকের কক্ষে প্রবেশ করেন। দেখতে পান জাংকুক ল্যাপটপে কাজ করছে, কানে ব্লুটুথ ইয়ারপিস গুজে একের পর এক কথা যোজন করছে। ওকে, সব ফাইলগুলোর কপি আমাকে ইমেল করে পাঠিয়ে দিও। এটা বলে কল কেটে দিল জাংকুক। এসে কাজ শুরু করে দিলি? বল কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চিল দ্যাট। তবে মনে হয় না বেশি দিন এই খুশিতে থাকতে পারবো। অফিসে কোনো খবর রাখছো তো তুমি? আমাদের পজিশন কত নাম্বারে আছে তা তুমি জানো তো ড্যাড? ইউনো তো ওই দিকটা দেখছে, চিন্তা করিস না, আবারও নাম্বার 1 পজিশনে চলে যাবে। কিন্তু বল এখন কি প্ল্যান তোর? প্ল্যান আর কি, সবে তো আসলাম, এখন অফিসে কাজ গুছিয়ে নেব। সেদিকে কথা বলছি না, তা বিয়ে শাদী করবি না নাকি?
ড্যাড, আজকেই তো আসলাম, এর মধ্যেই মেজাজ খারাপ না করলে চলতো না? কুল ডাউন। আচ্ছা তাহলে রেস্ট নে, কাজটা একটু রাখ, বুঝলি? তা ডিনার করেছিস? আচ্ছা তাহলে এবার বল, বিয়ে করতে সমস্যা কোথায়? ড্যাড, why are you starting this again? তুমি তো জানো how much I despise women. কি বলিস? তাহলে তো চিন্তায় পড়ে গেলাম, তুই কি ছেলেদের পছন্দ করিস নাকি? আমেরিকায় গিয়ে এই হাল হলো তোর? বাবার এমন কথা শুনে জাঙ্কুক অসহায়ের মতো কায়ের দিকে তাকালো। কাই আবার হেসে উঠলেন। তারপর তিনি তার হাসি থামিয়ে গম্ভীর স্বরে বললেন, বাদ দে, সিরিয়াস টপিকে আসি। তোর জন্য একটা অফার ছিল। কিসের অফার? তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে জিওন টেক্সটাইলের সঙ্গে আমেরিকান কোম্পানি জেকে ফেব্রিক্সের জয়েন্ট ভেঞ্চারটা কনফার্ম হয়ে যাবে। হোয়াট? জেনুইনলি ড্যাড? সুকে চিনিস তো? হ্যাঁ, সু আঙ্কেল তোমার বন্ধু না? ওরই বন্ধু জন জ্যাকসন ওদের কোম্পানি ইনভেস্ট করতে চায়, তবে একটা কন্ডিশন আছে। জন শুধু ফ্যামিলি ম্যানদের সঙ্গে পার্টনারশিপ করে। ফ্যামিলি ম্যান? এটা আবার কেমন কন্ডিশন? জনের বিশ্বাস যাদের ব্যক্তিগত জীবন স্টেবল তারাই ব্যবসায় লং টার্ম কমিটমেন্ট রাখতে পারে। ওকে চেনার পর বুঝেছি পারিবারিক মূল্যবোধ ওর কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তুমি এতদিন এসব বলনি কেন? কারণ আমি নিজেও এসব জানতাম না, কাল সুহর সঙ্গে কথা বলার পর এই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়েছে। ও বলেছে তুই বিয়েতে সম্মতি দিলে ও জনকে কনভিন্স করে ফেলবে। তোর ক্যারেক্টার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই ওর জানা, শুধু একটা স্টেবল পার্সোনাল লাইফ থাকলেই ওদের টিম কনফিডেন্ট হবে। আর আমিও এটাই চাই যে তুই বিয়ে করে ফেল, তাহলে আমিও সুর সাথে কথা আগাবো। উফ, এতদিন ধরে এটা নিয়ে কতটা সাফার করেছি জানো? কিন্তু যেটা বললাম সেটা বুঝেছিস তো? কোনটা? যদি তুই বিয়ে করতে রাজি হোস তাহলে আমি সুর সাথে কথাটা আগাবো। দিস ইজ রিডিকিউলাস ড্যাড, তুমি তোমার ছেলের সাথে ডিল করছো? উপায় নেই, কি করব? তুমি মিস্টার জন জ্যাকসনের সঙ্গে কথা বলো, আর এসব বিয়ের ঝামেলা আমি নেই, সো ফরগেট ইট। ঠিক আছে, তাহলে তোর কোম্পানিও আরো কিছুদিন থাকা খাক। বড় ফান্ডিং ছাড়া এগোনোটা ততটা সহজ হবে না। তুই এমনিতেও বুঝিস এসব। সুযোগ নিচ্ছ তুমি, তাই না ড্যাড? তুই শুধু বিয়ে করতে রাজি হয়ে যা। ওকে, রাজি। তোমার সাথে পরে কথা বলছি, কাজ করছি এখন, যাও। তাই খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, দ্যাটস মাই সান। এদিকে জাঙ্কুক মনে মনে ধূর্ত হেসে বলল, বিয়েটা তো শুধু ডিল কনফার্ম করার একটা ওয়ে মাত্র। বিয়ের পর ওই মেয়েকে এমনিতেও ডিভোর্স দিতে বাধ্য করব। কাই চৌধুরী তার পুরাণের বন্ধু আরএম চৌধুরীকে ফোন দিলেন। হেই, কেমন আছিস? সেই যে গত মাসে কথা হলো, তারপর তো আর কোনো খোঁজ খবরই নেই। আর বলিস না, কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি রে। আর জাঙ্কুক দেশে ফিরেছে রে। কি বলিস, এটা তো দারুণ খবর। কবে ফিরলো? এই তো কিছুদিন হলো। এখন ওর বিয়ের জন্য মেয়ে খুঁজছি। আচ্ছা শোন না, তোর বড় মেয়ে তেকে আমার ভীষণ পছন্দ। ওকে বৌমা বানাতে চাইছি, তুই কি রাজি হবি? এতে আমাদের সম্পর্ক আরো গভীর হবে। আরেম চিন্তায় পড়ে যায়, কারণ তে আরো পড়াশোনা করতে চায়। আসলে তেকে বিয়ে দেওয়ার এখন ইচ্ছে নেই রে, মেয়েটা পড়ছে, পড়ুক। আরে ও চাইলে বিয়ে পরও তো করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। একবার দেখে আসলে কি ক্ষতি হবে? তোর মেয়ে মানে নিঃসন্দেহে খাঁটি সোনা হবে। সেটাই তো আরেক সমস্যা রে, আমার মেয়েটা ছোটবেলা থেকেই ঘর কোনো মানুষের সামনে সহজে যায় না। আমি জাঙ্কুকের জন্য অন্য মেয়ে খুঁজে দেবো, যেমন তুই চেয়েছিস। জাঙ্কুকের জন্য বেস্টটাই দেখবো। আরে শোন না, একবার দেখে আসি। চিন্তা করিস না, তুই আমাদের ঘরে রাজরানীর মতোই থাকবে, এই ভরসা আমি তোকে দিতে পারি। কিন্তু কিন্তু মিন্তু কিচ্ছু না। তুই বাড়ির সবার সাথে কথা বল, কালকে আমরা আসছি। এটা বলে হাসতে হাসতে ফোন রেখে দিলেন কাই। অপর প্রান্তে আরেম নিঃশ্বাস ফেললেন। আনমনি বললেন, তুই কি রাজি হবে? মেয়েকে তো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে পারবো না। কাই চৌধুরী এবং আরএম হাওলাদার সেই শৈশবকাল থেকে তারা একে অপরের ছায়া সঙ্গীর মতো আছে। বলতে গেলে তারা প্রাণের বন্ধু। বিশ্ববিদ্যালয় থেকে তে ফিরে এসে শুনতে পায় যে তার নাকি বিয়ে ঠিক করা হয়েছে তার বাবার বন্ধুর ছেলের সাথে। এটা শুনে তের মন খারাপ হয়ে যায়, কেননা তে আরো পড়াশোনা করতে চায়। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, কিন্তু তে বরাবরই তার মা বাবার বাধ্য সন্তান। তাই তে আর তার মা বাবাকে বাধা দিতে পারলো না। তে ভেবেছিল তার সাথে হয়তো কোনো বড় লোকের বিয়ে হবে। এর মাঝে তের বাবা পাত্রের একটি ছবি পাঠায় তের কাছে। ছবিটা দেখেই তে থমকে যায়। কি সুন্দর সেই মানুষটি। নীল সুখের অধিকারী ছিল জাঙ্কুক, আর
যে চোখের দিকে তাকিয়ে থাকতেই মন চায় সারাদিন। তাহলে কি এই সুদর্শন লোকটির সাথে তার বিয়ে হতে চলেছে? তে তো অনেক খুশি, জাঙ্কুককে তার মনের মতো লেগেছে। তে স্বপ্ন দেখতো জাঙ্কুকের মতো পুরুষের সাথে তার বিয়ে হবে। পরের দিন তেকে সুন্দর করে সাজিয়ে জাঙ্কুকের পরিবারের সামনে আনা হয়। তেকে নীল রঙের শাড়ি পরানো হয়, এতে যেন তেকে নীল পরি লাগছে। কিন্তু সেদিন জাঙ্কুক সেখানে আসে না। তে তো চারদিকে শুধু জাঙ্কুকে খুঁজতে ব্যস্ত ছিল, কিন্তু তে পায় না। এতে তের কিছুটা মন খারাপ হয়ে যায়। জাঙ্কুকের বাবা তেকে দেখে এসে জাঙ্কুককে জানায়, কিন্তু এদের যেন জাঙ্কুকের কোনো পাত্তাই নেই। মেয়েটা অনেক সুন্দর জাঙ্কুক, তুই দেখলে তো পাগলই হয়ে যেতি পাক্কা। এই মেয়ে বাড়ির জন্য পারফেক্ট। এমন মেয়ে তো পুরো দুনিয়াও খুঁজে পাওয়া যাবে না। তোমার বলা হয়েছে বিয়েটা হলেই হলো, আমার আর কিছু জানার দরকার নেই। বিয়ে করাতে চেয়েছো, আই এগ্রি। আর কি চাও? আচ্ছা, তুই শুধু মেয়ের একটা ছবি দেখ, তারপর না হয় তোর ওপিনিয়ন জানাবি। আমি কাহিনী বাড়াতে চাই না, বিয়ের কাজ শুরু করো। কথাটি বলে ঘর থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। এদিকে জাঙ্কুকের চাচাতো ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কপাল কুঁচকে মনে মনে বলল, জাঙ্কুক যখন বিয়ে করতে চাইছেই না, তাহলে কি দরকার ওর বিয়ে করার? তেকে না হয় আমিই বিয়ে করি। ইস, যদি একবার পেতাম ওকে। হাত মুঠ করে নিল সে, অর্থাৎ আশা ও আকাঙ্ক্ষার কারণে তার মনে ঝড় তুলেছে। অন্যদিকে তে তো শুধু জাঙ্কুকের সেই ছবিটি দেখার পর থেকে ঘুমাতেই পারছে না। তার চোখে শুধু সেই সুদর্শন মুখখানা বেশি উঠছে। এটা ভেবেই তে লাজুক হাসে। কিছুদিনের মধ্যেই সেই সুদর্শন মানুষটার সাথে তার বিয়ে হবে ভাবতেই তে লজ্জা পেয়ে যায়। দেখতে দেখতে তে এবং জাঙ্কুকের বিয়েটাও হয়ে যায়। তে তো ভীষণ হ্যাপি ছিল। সেই কাঙ্ক্ষিত মানুষটা আজ তার স্বামী হয়ে গেল, আর সে তার বউ। আজ তাদের বাসর রাত, এক বিশেষ রাত যেখানে তরুণীদের হৃদয়ের স্বপ্ন বুনে। তেও সেই স্বপ্নের আবেশে বোনা। চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে। রুমের কোণায় মোমবাতি জল জল ভাসমান হয়ে আছে। ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। সব মিলিয়ে আজকে রোমান্টিক পরিবেশে তৈরি হয়েছে। এর মাঝেই হঠাৎ ধীর প্রাকৃতিক কাঁপিয়ে জাঙ্কুক প্রবেশ করলো রুমে। তার আগমনে যেন তের বুকে মুচড় দিয়ে উঠলো। জাঙ্কুকের উপস্থিত অনুভব করতেই তে মৃদু নড়ে চড়ে বসলো। এদিকে জাঙ্কুক রুমে প্রবেশ করেই সোফায় বসে পড়ে। তারপর জুড়ি থেকে একটি আপেল নিয়ে আপেল খাওয়ায় মনোযোগ দিল। যে রুমে বসে আছে সেদিকে কোনো খেয়াল নেই জাঙ্কুকের। সে আপন মনে আপেল চিবোচ্ছে। খানিকক্ষণ বাদে জাঙ্কুক আপেলের শেষ অংশে কামড় বসিয়ে উঠে দাঁড়ালো। তারপর হিমায়ত থেকে একটি বিয়ারের বোতল বের করলো। পরে বোতলটা টেবিলে রেখে সোফায় হেলান দিয়ে শুয়ে পড়ে। তারপর বিয়ারের বোতলটা খেয়ে বিয়ার পান করতে শুরু করে জাঙ্কুক। জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে বেশ আশ্চর্য হয় তে চুপচাপ বসে জাঙ্কুকের এমন কর্মকাণ্ডগুলো দেখে যাচ্ছে। খানিকক্ষণ পরে জাঙ্কুক সোফা থেকে উঠে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর টেবিলে রাখা দুধের গ্লাসটা ধরে গভীর কণ্ঠে বলল, সো আর ইউ স্যাটিসফাইড নাও? সরি, আমি মনে হয় স্প্যানিশ ভাষায় বললাম। না মানে, আপনি কি খুশি না এই বিয়েতে? আমার লাইফটা কি হেল করে দিয়ে জিজ্ঞেস করছো খুশি কিনা? একটু থেমে জাঙ্কুক নিজের রাগকে আর সংযত করতে না পেরে হাতে ধরা দুধের গ্লাসটি নিচে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে কাঁচের টুকরো ছিটকে সারা ঘরে ছড়িয়ে পড়লো। তে চমকে উঠে ঘুমটার আড়াল থেকে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। মাই ফ্রিডম, মাই জয় অ্যান্ড এভরিথিং আই ওয়ান্স চেরিশড হ্যাভ ভ্যানিশড অ্যান্ড ইটস ইউ হু বিয়ার্স দ্য ব্লেম। জাঙ্কুকের কথাগুলোতে হৃদয়ের দিকে শীতল শুলের মতো ধেয়ে এলো। মানে, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আনএডুকেটেড গার্ল। এনিওয়েজ, এই বিয়েটা শুধু একটা বোঝাপড়া ছাড়া কিছুই না। তাই আমাকে নিয়ে হাজব্যান্ড ম্যাটেরিয়াল কোনো এক্সপেকটেশন রাখবেন না। ওয়েট আ মোমেন্ট, হোয়াই অ্যাম আই অ্যাড্রেসিং ইউ ফর্মালি? এই মেয়ে, তোমার বয়স কত? জাঙ্কুকের এমন উদ্ভট আচরণেতে বেশ অবাক হলো। একটা মেয়ের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটাও জাঙ্কুক জানে না। জাঙ্কুকের প্রতিটি উচ্চারিত শব্দ যেন চুরির মতো বাঁধলো তের হৃদয়ে। এ কেমন মানুষ! তে জীবনেও এমন জীবন সঙ্গী আশা করেনি। I'm 22 years old, a third year pharmacy student at জগন্নাথ ইউনিভার্সিটি। এই হ্যালো, আপনার বায়োডাটা কেউ শুনতে চায় নাই। যতটুকু জিজ্ঞেস করেছি ততটুকুই বলবেন। আর হ্যাঁ, তুমি আমার থেকে 6 বছরের ছোট। বাচ্চা মেয়ে। I don't know what my family saw in you, but don't believe that you laughed and soft me. তে কিছু না বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছে সবকিছু। প্রথম রাতে এমন স্বামীর অপমান কোনো মেয়েও মেনে নিতে পারবে না। When you have so many problems, why did you get married?
And what is the meaning of ruining a girl's life like this? I'm not obligated to explain myself to you. This marriage is just a family deal. তে জাঙ্কুকের এমন বাক্যের মানে বোঝার চেষ্টা করলো। বিয়েটা একটা পারিবারিক চুক্তি, এটা কেমন দাঁড়ার কথা হলো? Nevertheless, if you would like, we can enjoy a night together in bed, darling. এবার তার রাত তার সমস্ত সত্তাকে ছাপিয়ে গেল। জাঙ্কুকের মুখ থেকে যেই বাক্যটি বের হলো তা যেন নিষিদ্ধ পল্লীর মেয়েদের সঙ্গে কথোপকথনের বিকৃত প্রতিধ্বনি। একজন মানুষের বিয়ে যদি নিজে অনিচ্ছায় হয়েও থাকে তাও হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু এমন নির্লজ্জভাবে কেউ কিভাবে বলতে পারে যে সে তার স্ত্রীর সাথে রাত কাটাতে চায়? এই ধরনের কথা বলার আগে অন্তত পক্ষে একজনের বিবেকের দিকে তাকানো উচিত। Pardon me, mister. I urge you to reconsider your words. What is your perception of Bangladeshi girls? We hold our self-respect in high regard. Strange. Did I insult you? আচ্ছা, বাসরাতে তাহলে কি করে? যদিও তোমার মতো মেয়ের সাথে ঠিক যাবে না, তাই এইসব নাটক বন্ধ করো, বুঝেছো? তে আর কিছু না বলে গা জ্বালানো দৃষ্টিতে বিছানায় গিয়ে বসলো। সবার প্রস্তুতি নিয়ে বালিশ ঠিক করতে জাঙ্কুক হঠাৎ বলে উঠল, তোমার সাহস তো কম না, আমার রুমে আবার আমার বেডেই ঘুমাতে যাচ্ছ? এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। ভদ্রভাবে কথা বলুন, আমারও ইচ্ছে নেই আপনার সাথে ঘুমানোর। ইয়াহ, নাও গেট আউট। আর হ্যাঁ, আই নেভার ওয়ান্ট টু সি ইয়োর ফেস। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। তের কর্ণদ্বারা এই কথাটা পৌঁছাতে তের সুখের পাতা ভিজে উঠল, তার হৃদয়ের ক্ষত তীব্র হয়ে উঠল। এক মুহূর্তেই তার সম্মানের প্রতিটি শিখা নিভিয়ে দেওয়া হয়েছে। তাই নিশ্চুপ হয়ে পাশের কক্ষে চলে গেল তে। তে চলে যাওয়ার পর জাঙ্কুক বিছানার ওপর ছড়িয়ে থাকা গোলাপের পাপড়িগুলো ক্রোধে ছুঁড়ে মাটিতে ফেলে দিল, আর বেডের পাশের ফুলগুলো হাত দিয়ে ছিঁড়ে মেঝেতে ফেলে দিল। এরপর ডয়ার থেকে একটি সিগারেটের প্যাকেট বের করে সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট নিয়ে সিগারেট টানতে শুরু করলো। অন্যদিকে তে জাঙ্কুকের পাশের রুমে চলে যায়। তে পাশের রুমে অজরে কাঁদছে। এটাই কি ছিল তার ভাগ্যে, যাকে নিয়ে এত স্বপ্ন বুনেছিল তে? আজ সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। মানুষের চেহারার সঙ্গে তার মনের কোনো মিল নেই। মানুষের চেহারা যতই সুন্দর হোক না কেন, তার ভেতরটা যদি আসলে সুন্দর না হয়, তাহলে সেই মানুষটি আসল প্রকৃত মানুষ নয়। নববধ রূপে সাজ্জিত তে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল। ক্রমাগত একাকী কান্নায় ভেঙে পড়েছে তে। এই রাতটা তার কাছে কতটা বিষময় এবং কতটা যন্ত্রণাদায়ক সেটা কেবল সেই জানে। ভোরের প্রথম আলোর রূপালী আভা ছড়িয়ে পড়তে জাঙ্কুক নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্য কক্ষে লেহেঙ্গা বোধে ধবধবে ক্রিম রঙের শাড়ি পরে নেয় তে। সূক্ষ্ম রেশমি কারচুপি ছড়িয়ে রয়েছে পাড় জুড়ে, আঁচলটি পরিপাটি করে ডান কাঁধে তোলা। এরপর ফজরের নামাজ শেষ করে নিজের কক্ষটি পরিপাটি করে রাখিতে জাঙ্কুক চলে যাওয়ার পর সে পাশের রুমে গিয়ে বিশৃঙ্খল দৃশ্য দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিছানাটি গুছিয়ে নেয়। নিচে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো সরিয়ে ঘরটিকে আবারও তার নিজস্ব ধাঁচে ফিরিয়ে আনে। তারপর রান্নার উদ্দেশ্যে নিচে নেমে আসে। নিচে এসে দেখে ড্রয়িং রুমের রাজকীয় সোফায় আরাম করে আতশোয়া হয়ে বসে আছে বাড়ির বড় বউ আয়ু। তার এক পা আরেক পায়ের উপর তুলে রাখা। তে তার দিকে একবারও নজর না দিয়ে রসোই ঘরে ঢোকার জন্য উদ্যত হলো। ঠিক তখনই আয়ু কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ে দেয়, তা কেমন কাটলো বাসর রাত? আমার হ্যান্ডসাম দেবর নিশ্চয়ই তোমাকে খুশি করতে পেরেছে। এই বিব্রতকর প্রশ্নে তে খানিকটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়লো। পেছনে ঘুরে প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলল, আপনাকে ভাবি ডাকলে হবে? তুমি আমাকে কিছু না ডাকলেই বরং বেশি খুশি হব। হতে পারো অনেক সৌন্দর্যের অধিকারী, কিন্তু মনে রেখো আমি এই বাড়ির বড় বউ। তাই এই বাড়িতে আমার কথাই শেষ কথা। ভুলেও রাজত্ব নেওয়ার চেষ্টা করলে তোমার সামনে আমি এমন ভয়ঙ্কর রূপে আসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। তে অবাক দৃষ্টিতে আয়ুর পানে তাকিয়ে রইল। এমন সময় জীবন কায়ের আবির্ভাব ঘটল। সিঁড়ি দিয়ে নিচে নেমে হাস্যজ্জ্বল কণ্ঠে তিনি বললেন, কি ব্যাপার, ভালোই তো? সকাল সকাল আমার দুই বৌমার আলাপ আলোচনা জমে উঠেছে দেখছি। তে মাথার কাপড় টেনে নিয়ে বিনম্রভাবে বলল, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা। তা আমার ঘরের লোক কি এত সকালে উঠে পড়েছে কেন? আদিক্ষেতা, কই আমার বিয়ের পর তো এসব কিছু বলেনি। বাবা, আসলে নামাজের পর আর ঘুমাতে পারিনি, অভ্যাস হয়ে গেছে তো, তাই আর ঘুম আসে না। আমি আপনার জন্য খাবার তৈরি করছি, আপনি বসুন। তের কথায় আয়ুর মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠলো। তখনই সিঁড়ি দিয়ে নামতে থাকে কাইয়ের ভাই আর ভাবি। কাইয়ের ভাবি ছানা কটাক্ষের সুরে বলল, এত বড় বাড়ির বউ হয়েছো, একটু তো ভাব রাখতে শেখো।
শুধু রূপের জৌলুস থাকলে চলবে? এই বাড়ির বউরা কাজকর্ম করে না? যদি করে তাহলে এতগুলো মেট রাখা হয়েছে কিসের জন্য? ক্ষমা করবেন, বুঝতে পারিনি। তবে নিজের কাজ নিজের করতে ভালো লাগে। তোমাকে বাবু এত কাজ করতে হবে না, তুমি বরং আমার ছেলে জাঙ্কুকে যত্ন নাও। তা কাল রাতে আমার ছেলেকে খুশি করতে পেরেছো তো, নাকি শুধু রূপ দেখিয়ে রাত পার করে দিয়েছো? আশ্চর্য, এই বাড়ির সবাই এমন অদ্ভুত কেন? একে তো কাল রাতে স্বামীর রূপের প্রমাণ পেলাম, এখন আবার এরা। কাইয়ের ভাই বুকাম তখন তার বউয়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এসব কি বলছো তুমি, চুপ করো। তারপর পরিস্থিতি সামলাতে সবার উদ্দেশ্যে বলল, হয়েছে হয়েছে, সবাই খেতে বসে এবার। সবার জন্য খাবার রেডি করো। জি স্যার, খাবার সব রেডি করাই আছে। সবাই টেবিলে এসে খেতে বসে গেল, কিন্তু জাঙ্কুক আসলো না, সে অফিসে চলে গিয়েছে। জাঙ্কুককে টেবিলে না দেখতে পেয়ে কাই চৌধুরী বলে উঠলেন, জাঙ্কুক কি অফিসে চলে গেছে? ও তো সবসময় আগে আগে যায়, বললাম আমি এই দিকটা সামলাতে পারবো। কখনো শুনেছে আমার কথা? কথায় কথায় যে যার মতো খাওয়া দাওয়া সেরে নিল। রাতে সবাই ডিনারে বসেছিল, তেও ছিল সবার সাথে। তখনই জিয়ন কাই ঠান্ডা গলায় জিজ্ঞেস করেন, তাহলে কি ঠিক করলি জাঙ্কুক? হানিমুনে কোথায় যাবি বৌমাকে নিয়ে? ভাবছি এখন থেকে আমি আমার জেকে হাউসে থাকবো, অফিসে যেতে সুবিধা হবে। তোকে তো হানিমুনের কথা জিজ্ঞেস করলাম, তবে যাই হোক, তুই যা ভালো মনে করিস। যাচ্ছিস কবে? কালকেই চলে যাব ভাবছি। ও তাহলে প্যাকিং করা শুরু করুক, তোমারটা আর তেলটা। কেন, ও কি আমার সঙ্গে যাবে? ও তোমার স্ত্রী জাঙ্কুক, তোমার সাথে না গেলে কার সাথে যাবে? শ্বশুর বাড়ি চৌহদ্দির মধ্যে সারা জীবন এক অলিখিত বন্দিত্বে বন্দী হয়ে থাকবে? আর জেকে হাউসেই তো যাচ্ছিস, সেখানে ছোটখাটো হানিমুন সেরে নিস। তা হানিমুন কি তুই একা একা করবি? জাঙ্কুক বাবার কথা শুনে বাঁকা হাসলো, কারণ সে চায় তেকে নিয়ে একা কোনো জায়গায় চলে যেতে, আর সেখানে তেকে অত্যাচার করে তেকে দিয়ে ডিভোর্স করিয়ে নিবে। আর এই বাসায় থাকলে তো সে তের ওপরে অত্যাচার করতে পারবে না, যদি তে তার বাবাকে বলে দেয়। তাই জাঙ্কুক এই চালটা দিল। জাঙ্কুক যে কোনো মূল্যে তের কাছ থেকে ডিভোর্স চায়, এট এনি কস্ট। তারপরের দিন জাঙ্কুক তেকে নিয়ে তার জেকে হাউসে চলে যায়। বিশাল এই হাউসের চারদিকে গ্লাস আর গ্লাস। এই হাউসটি কোনো রাজউপঠৌকনের চেয়ে কোনো অংশে কম নয়। বাড়ির আঙিনে প্রবেশ করতেই তা আটকে ওঠে, কারণ এটা কোনো সাধারণ মানুষের বাড়ি বলে মনে হচ্ছে না। বাড়িটার রং পুরো কালো, এমনকি বাড়িতে যা কিছু আছে সবকিছুর রঙই কালো। তে তো অনেক অবাক হয়ে যায়, ভাবে হয়তো জাঙ্কুকের কালো রঙই পছন্দ, তাই সবকিছুই কালো রঙের। জেকে হাউসে আসা মাত্রই জাঙ্কুক অত্যাচার শুরু করলো তের উপর। জাঙ্কুক বাড়িতে ঢুকিয়ে থেকে অর্ডার করলো, আমার জন্য এই মুহূর্তে এক কাপ কফি এনে দাও, মাথাটা ধরে আছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে এনে দিচ্ছি। নো, আমি যখন যা চাইবো ঠিক তখনই তা এনে দিতে হবে। আর আমার মুখের ওপর কথা বলা আমি একদম পছন্দ করি না, বুঝতে পারলে? তে আর কিছু বললো না, চুপচাপ মাথা নিচু করে নিচে গিয়ে জাঙ্কুকের জন্য কফি বানিয়ে রুমে গেল। জাঙ্কুক তখন ল্যাপটপে কাজ করছিল। তে গিয়ে জাঙ্কুকের হাতে কফিটা দিল। জাঙ্কুক কফিতে একটা চুমুক দিল, সঙ্গে সঙ্গে জাঙ্কুকের মুখ রাগে লাল হয়ে গেল। জাঙ্কুক কফির মগটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। এটা কি বানিয়েছিস? এটা কোনো কফি হলো? তুই জানিস না আমি কফিতে চিনি খেতে পছন্দ করি না, তাহলে কেন মিশালি? কথাটা বলে জাঙ্কুককে চুলে মুঠি ধরলো। আমার লাগছে, ছাড়ুন। আমি কিভাবে জানবো আপনি কফিতে চিনি পছন্দ করেন না? স্বামীর পছন্দ অপছন্দের জিনিস জানিস না, তাহলে বিয়ে করলি কেন? তোদের মতো মেয়েরা শুধু টাকাই চেনে, আর কিচ্ছু না। বলেই জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। আর তে মাটিতে বসে কান্না শুরু করে দিল। সে তো এমনটা ভাবেনি, কি হয়ে গেল তার সাথে? সে তো অন্য সব মেয়েদের মতো স্বাভাবিক জীবন চেয়েছিল, তাহলে তার সাথে এমন হলো কেন? হয়তো এটাই তার ভাগ্য ছিল। এভাবেই জাঙ্কুক তেকে নানাভাবে কষ্ট দিতে শুরু করে। জাঙ্কুক তেকে শান্তিতে বাঁচতে দেয় না, প্রতিটি কাজের দ্বারা সে তেকে টর্চার করে। তে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তবুও মুখ বুজে জাঙ্কুকের অত্যাচার সহ্য করে নেয়। এটা দেখে জাঙ্কুক আরো অবাক হয়, একটা মেয়ের মধ্যে কতটুকু ধৈর্য হলে সে সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়। এবার জাঙ্কুক তেকে দ্বিগুণ কষ্ট দেওয়ার জন্য সে মদ্যপান করা শুরু করে এবং সিগারেট খাওয়া শুরু করে এবং নেশা করা ইত্যাদি শুরু করে দেয়। এরপর থেকে তো জাঙ্কুক তের গায়েও হাত তোলা শুরু করে দিল, কিন্তু এরপরও তে তাকে ছেড়ে যাচ্ছে না। জাঙ্কুক প্রতিদিন সকালে অফিসে যায় আর রাতে নেশা করে বাড়িতে ফিরে। এত কিছু পরে যখন জাঙ্কুক দেখতে পেল তে তাকে ডিভোর্স দিয়ে যাচ্ছে না, তখন সে একটি মেয়েকে বাসায় আনলো তেকে দেখানোর জন্য। সে তেকে দেখিয়ে মেয়েটিকে তার রুমে নিয়ে গেল।
তে জাঙ্কুকের রুমের দরজা নক করছে আর কান্না করে জাঙ্কুককে বলছে, জাঙ্কুক প্লিজ আপনি এরকমটা করবেন না। জাঙ্কুক রুমে দরজা খুলে তের সামনে দাঁড়ালো। 100 বার করবো, 1000 বার করবো, কি করবি তুই? কেন ছেড়ে যাচ্ছিস না আমাকে? তোকে আমার একদম সহ্য হচ্ছে না। এটা বলে জাঙ্কুক তেকে দেয়ালের সাথে চেপে ধরলো আর এক হাত দিয়ে তের পেট শক্ত করে ধরলো। তের মনে হচ্ছে জাঙ্কুক তার পেট ছিঁড়ে ফেলবে, এতটাই জুড়ে ধরেছিল জাঙ্কুক তের পেট। তারপর জাঙ্কুক তের মুখ উঁচু করে তার টুট বরাবর নিয়ে আসলো। এবার জীবন জাঙ্কুক 440 ভোল্টের বেস্ট চুমু খাবে, যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। এই বলে জাঙ্কুক তের নরম টুটে ঝাঁপিয়ে পড়লো আর তের টুটের ওপর কামড়াতে শুরু করলো। বেতায় তের চোখ বেয়ে পানি পড়ছে। সে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে তে পেরে উঠতে পারলো না। এটাই ছিল তের জীবনের প্রথম কিস। জাঙ্কুক অনেকক্ষণ যাবত তেকে কিস করে যাচ্ছে। এটাকে কিস বললে ভুল হবে, একরকম অত্যাচার করা হচ্ছে তের ওপর। তের শ্বাস আটকে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। এটা দেখে জাঙ্কুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই সামান্য কিসে তোমার এমন অবস্থা? হায় রে, আর তুমি কি না জীবন জাঙ্কুকের লাইফ পার্টনার হতে এসেছো? হাউ ফানি। অতঃপর জাঙ্কুক মেয়েটাকে কিছু টাকা দিয়ে রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আসলে সে মেয়েটার সাথে তেমন কিছুই করেনি, শুধু বলেছিল তার রুমে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে। আসলে জাঙ্কুক তেকে জ্বালানোর জন্য এই মেয়েটাকে রুমে এনেছিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজের অফিসে কাজ করতে বসে পড়লো। রাত গভীর হতে তের হুঁশ ফিরে এলো। সে নিজে থেকে উঠে গিয়ে এক দৌড়ে জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ালো। ওই মেয়েটা কখন চলে গেছে জাঙ্কুক? আর আপনি বলুন না আপনি ওই মেয়েটার সাথে কিছু করেননি। আবারও চলে এসেছে। এই শোন, ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে। আমি কোনো কুমার পুরুষ নই, আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, বুঝতে পারলি তুই? শেষটুকু শুনে তের বুকের ভেতরটা ধুপ করে উঠলো। কষ্টের ভারে দিয়ে চোখ বেয়ে পানি পড়ছে। তে নিঃশব্দে অন্য রুমে চলে গেল আর সেটা দেখে জাঙ্কুক বাঁকা হাসি দিল। তে ঠোঁট ফুলে লাল হয়ে আছে, কোমরে কালো দাগ পড়ে গেছে। তে যেন দেখে কোনো শক্তি পাচ্ছে না। এভাবে জাঙ্কুক তেকে দেখিয়ে দেখিয়ে নতুন নতুন মেয়েকে নিয়ে আসতো। প্রথম তে তাকে আটকানোর চেষ্টা করত, কিন্তু জাঙ্কুককে থামাতে না পেরে সে হাল ছেড়ে দেয়। একবারও কি আমাকে ভালোবাসা যায় না? জাঙ্কুক, কি দোষ করেছি আমি আর এসব কষ্ট নিতে পারছি না। জাঙ্কুকের এখন কষ্ট লাগে তের জন্য, কিন্তু জাঙ্কুক চাইতে তাকে নিজ থেকে যেন ডিভোর্স দিয়ে চলে যায়। কিন্তু তে তো এহেন কাজ কোনোদিনও করবে না। গাছের শিকড় যেমন পচে যায় কিন্তু মাথা মরে না, ঠিক তেমনি তে তার বাবা মাকে কথা দিয়েছে নিজের স্বামীকে আগলে রাখার। যে কোনো কিছু হয়ে যাক, সে জাঙ্কুককে ছেড়ে যাবে না। তেকে আমার শব্দ দেখে জাঙ্কুক মনে মনে বলল, মেয়েটা কি দিয়ে তৈরি? এত কষ্ট দেওয়ার পরও কেন ছেড়ে যাচ্ছে না? ড্যামেট, ভাঙবে তবু মচকাবে না। আমিও বাবার জন্য কি ডিভোর্স দিতে পারছি না বল। আজকে জাঙ্কুক একটু জলদি সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলো। সে বাড়িতে ফিরে আসতেই বাহিরের প্রকৃতি যেন তার সাথে তাল মিলিয়ে তাণ্ডবের প্রস্তুতি নিচ্ছিল। জাঙ্কুক বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই পুরো বাড়ি নিস্তব্ধ অন্ধকারে ডুবে গেল। অন্যদিকে তে অন্ধকারে জাঙ্কুককে দেখতে না পেয়ে পাশের রুম থেকে আসে জানালা বন্ধ করার জন্য। ঝড় আসার আভাস পেল তে জানে জাঙ্কুক 10টার আগে বাড়ি ফিরবে না। আজ আর তে নিজেকে ঘুমটার আড়ালে লুকানোর প্রয়োজন বোধ করেনি, কারণ জাঙ্কুক তাকে বারণ করে দিয়েছে যেন তে তার সামনে আসলে নিজেকে ঘুমটা দিয়ে ডেকে আসে তার সামনে। তাই তেও জাঙ্কুকের কথা মতো সবসময় ঘুমটা দিয়ে জাঙ্কুকের সামনে আসতো। আজকে তে পাতলা একটি শাড়ি পরেছিল। বৃষ্টির ফোঁটা এসে তের শাড়িতে পড়ে, যার কারণে শাড়িটি ভিজে তের গায়ে লেপটে যায়। আবসা আলোয় কাউকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক থমকে যায়। জাঙ্কুক কিছু বলার আগে হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করলো। বিদ্যুৎ চমকানোর আলোয় তের সারা দেহ জাঙ্কুকের সামনে বেশি উঠলো। জাঙ্কুক এ কাকে দেখতে পাচ্ছে, মনে হচ্ছে এইমাত্র কোনো পরী নেমে এসেছে তার সামনে। তেকে এমন আধবেজা অবস্থায় দেখতে পেয়ে জাঙ্কুকের সারা দেহে অজানা শিহরণ বইতে শুরু করলো। তার দৃষ্টি আটকে যায় তের মাঝে। এর মাঝে বাড়ির বিদ্যুৎ ফিরে আসলো আর জাঙ্কুক বাস্তব রূপে ফিরে আসলো। এবার জাঙ্কুক আরো স্পষ্ট ভাবে দেখতে পেল এটা তে। তের লম্বা চুল কোমরে পড়ে আছে আর তের টুটের পাশে তিলটা যেন জাঙ্কুককে টানছে। জাঙ্কুক নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে তের পানে। তের সুখের গভীরে হারিয়ে যায় জাঙ্কুক। তের এই সৌন্দর্য এতদিন আড়ালে ছিল। জাঙ্কুক নেশালো কণ্ঠে আনমনেই বলে উঠল, তুমি পড়ি না অন্য কিছু, তোমার চোখগুলো সবুজ বনানীর মতো। আমি পাগল হয়ে যাব।
তোমার ত্বক মাখনের মতো মসৃণ, তোমার ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল। তের গালে ঠুটে গলায় বৃষ্টির পানিগুলো মুক্তার দানার মতো জল করছে। তের এলোমেলো চুলগুলো বাতাসে উঠছে। চিকন গরনের মেয়েটি হঠাৎ জাঙ্কুককে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। এদিকে তের প্রতিটি শিরা উপশিরা দেখতে পেয়ে জাঙ্কুকের অনুভূতিগুলো জাগিয়ে তুললো। জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে তের দিকে তাকিয়ে আছে। কি তুমি রমণী? জাঙ্কুক যেন বিশ্বাস করতে পারছে না এটাই তে, কারণ জাঙ্কুক তেমন ভাবে কোনোদিনও তের দিকে তাকায়নি। তে মৃদু সুরে বলে উঠল, আমি তে। তের জবাব যেন তীরের মতো জাঙ্কুকের বুকে গিয়ে বিঁধল। তে প্লিজ, তুমি ঘুমটা দাও, নিজেকে ঢেকে নাও, আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি আর তোমার দিকে তাকিয়ে থাকতে পারছি না। তোমার রূপের আলোয় আমি পড়ে যাচ্ছি। প্লিজ নিজেকে ঢেকে নাও তে। তে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নিল। আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবেন, তাই ঘুমটা দেইনি। আর কি হয়েছে আপনার, এমন আচরণ কেন করছেন? কিছু হয়নি তে, কিছু না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তে ধীরে ধীরে দূরে সরে গেল। তার মনে অজানা ভাব জাগলো। আজ কি হলো জাঙ্কুকের? সে এমন করছে কেন? আজ তের কাছে জাঙ্কুককে নেশা করেছে বলে মনে হয়নি। তাহলে জাঙ্কুক এমন আচরণ কেন করলো? জাঙ্কুক তাড়াহুড়ো করে নিজের রুমে চলে যায়। জাঙ্কুকের ভেতরে আগুন জ্বলছে, তাই নিজেকে শান্ত করতে গোসলে চলে গেল জাঙ্কুক। তার চোখের সামনে শুধু বারবার তের মুখখানা বেশি উঠছে। তাহলে কি সে তেকে ভালোবেসে ফেললো? না না, এমনটা হতে পারে না। সে তো পুরো নারী জাতিকে ঘৃণা করে। তাহলে আজ তার কি হলো? সে তেকে ভালোবাসতে পারে না। জাঙ্কুক এতটাও দুর্বল নয়।